বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 সালের গণবিপ্লবে আত্মদানকারী শহীদদের, যারা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন শহীদ আবু সাঈদ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ, বাবার কোলে নিহত 6 বছরের শিশু রিয়া গোপ, ওয়াসিম আকরাম সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদকে এদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী অসংখ্য অকুতভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আন্দোলনে আহত ছাত্র জনতাকে, যাদের বীরত্ব আগ্রাসী শক্তিকে পিছু হটতে বাধ্য করেছিল। আমি তাদের সকলের দ্রুত নিরাময় ও সুস্থতা কামনা করছি। সুধীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসের পথ পরিক্রমা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাব বাংলার ইতিহাস মূলত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। বাংলার মানুষের লালিত শাশ্বত ন্যায়বোধের চেতনা বিভিন্ন সময় অনুরণিত হয়েছে শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বিরতিহীন নানা সংগ্রামে, যার চূড়ান্ত পরিণতিতে লাখো প্রাণের বিনিময় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। রাষ্ট্র ব্যবস্থার এক যুগ সন্ধিক্ষণে আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। আমি বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে কঠিন বিচার বিভাগীয় দায়িত্ব ছাত্র জনতার এই বিপ্লবের কারণে আমার উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনারা, আমার বিচার বিভাগীয় সহকর্মীগণ। প্রিয় বিচারকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এতে বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা ও বিশ্বাস। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। আমি আপনাদের ফিয়াট জুস্টিশিয়া রুয়াট সিলম এই প্রবাদটির কথা স্মরণ করিয়ে দিতে চাই, যার অর্থ হল let justice be done though the heavens fall। আমাদের সামনে এখন যে বাধাগুলো রয়েছে সেগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আমাদের নতুন ভোরের শপথ নিতে হবে এবং নতুন যাত্রার সূচনা করতে হবে। যে ন্যায়ের আকাঙ্ক্ষা বুকে ধারণ করে লক্ষ জনতা ও দেশ স্বাধীন করেছিল তা বাস্তবায়নের জন্য অপশাসন রুখে দিয়ে নতুন দেশ ও জাতি গঠনে গুরু দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে বিপ্লবী ছাত্র জনতা। এই লক্ষ্যে আমাদের এখন জন উত্তাপের এই দৃষ্টিকোণ থেকেই ভাবতে হবে যে কেন বিচার বিভাগের এই ছন্দপতন হয়েছিল, কি কি বিষয় এর জন্য দায়ী, এই পথে কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে।
তারপর আমাদের কাছে কি কি জনসম্পদ ও অবকাঠামোগত সুবিধা অসুবিধা রয়েছে তা নতুন করে মূল্যায়ন করতে হবে এবং এই জাতীয় দুর্বিপাক থেকে উত্তরণ পূর্বক একটি জনমুখী আইন ব্যবস্থা ও বিচার কাঠামো বিনির্মাণে করণীয় সম্পর্কে একটি পরিষ্কার রোড ম্যাপ প্রস্তুত করতে হবে। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত ১.৫ দশক ধরে। এছাড়াও আছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতার মনোভাবের ঘাটতি, আদালতগুলোর অবকাঠামোগত সংকট, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোনো আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলি যা আমাদের বারবার পিছিয়ে দিয়েছে। একটি ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থার কাজ হল নিরপেক্ষভাবে স্বল্প সময় ও খরচে বিরোধের মীমাংসা নিশ্চিত করে জনগণ, সমাজ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া। এজন্য বিচার বিভাগকে নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে পৃথক ও স্বাধীন করা সবচেয়ে জরুরি। কেননা শাসকের আইন নয়, বরং আইনের শাসন করাই বিচার বিভাগের মূল দায়িত্ব। বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এই সংস্কারের উদ্দেশ্য হবে বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দ্রুত দূর করে একটি স্বাধীন, শক্তিশালী, আধুনিক, দক্ষ ও প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। সুধীবৃন্দ, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিতকরণের স্বার্থে মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন আবশ্যক। বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন মর্মে উল্লেখ রয়েছে, কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এটি হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারের প্রথম ধাপ। সংবিধানের ১০৯ অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগের অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে মর্মে উল্লেখ রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই অনুচ্ছেদের বুনিয়াদে সংবিধানে কোনো সংশোধন না করেই শুধুমাত্র রুলস অব বিজনেস এবং বিচারকদের নিয়োগ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, বরখাস্তকরণ, শৃঙ্খলা বিধান ইত্যাদি সংক্রান্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত যে সকল বিধিমালা প্রচলিত রয়েছে সেগুলোতে প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষের সংজ্ঞায়
পরিবর্তন এনে সেখানে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করলেই সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না। এছাড়াও জেলা আদালত সমূহের বাজেট বরাদ্দের বিষয়টিও তখন বিচার ও বিভাগীয় সচিবালয় হতেই নিশ্চিত করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। উক্ত প্রস্তাব বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মঞ্চে উপবিষ্ট আইন উপদেষ্টা সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এই প্ল্যান অফ অ্যাকশনে বিচার বিভাগের স্বাধীনতার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণে UN বেসিক প্রিন্সিপলস অন দি ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারিতে বর্ণিত বিধানসমূহ অনুসরণীয় বেস্ট প্র্যাকটিস গাইডলাইন হিসেবে চিহ্নিত করা হবে। আমি বিশ্বাস করি বর্তমান সময় এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের শ্রেষ্ঠ সময়। প্রিয় বিচারকবৃন্দ, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পর বিচার বিভাগে গুণগত পরিবর্তন আনয়নে আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মরত বিচারকদের মধ্যে থেকে সৎ, দক্ষ, স্বাধীন মনোভাব ও নেতৃত্ব দানের গুণাবলী সম্পন্ন উপযুক্ত বিচারকদের নিয়ে প্যানেল বা ফিট লিস্ট তৈরি করে সে প্যানেল থেকে প্রতিষ্ঠান প্রধান যেমন জেলা জজ, দায়রা জজ, CJM, CMM পদে নিয়োগ প্রদানের ব্যবস্থা আমি নিশ্চিত করব, যেন বিচার বিভাগ পূর্বের শাসন আমলের ন্যায় ভীতু ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে না পারে। বর্তমানে বিচারকগণের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ঘোষিত নীতিমালা নেই। ফলে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় বিচারকগণ বৈষম্যের শিকার হয়েছেন। আমি এই বিষয়টি একটি যথোপযুক্ত নীতিমালা দ্রুত প্রণয়ন করব। সুধীমণ্ডলী, শুধু বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করলেই হবে না, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে সংবিধানের 95(2) অনুচ্ছেদে যে বিধান রয়েছে কেবল সেটুকু নিশ্চিত করে বিচারক নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে এক অভূতপূর্ব অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রেই রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করেছে। এটি ন্যায় বিচারের ধারণার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন রয়েছে। কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাক্ট 2005 ও দ্য সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস রেগুলেশনস 2013 অনুসারে যোগ্য ব্যক্তিদের নিকট হতে এই কমিশন দরখাস্ত আহ্বান এবং সাক্ষাৎকার গ্রহণ করে সর্বাপেক্ষা যোগ্য ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনীত করে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সংবিধানেও উচ্চ আদালতের বিচারক নিয়োগের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকার প্রেক্ষিতে সে দেশের উচ্চ আদালত বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক নিয়োগে 1993 সালে হতে কলিজিয়াম পদ্ধতির প্রবর্তন ঘটিয়েছে। তাই উচ্চ আদালতের বিচারক নিয়োগে অন্যান্য দেশসমূহে অনুসৃত আধুনিক পদ্ধতিসমূহ
বিবেচনা নিয়ে আমাদের দেশে উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটি কলিজিয়াম ব্যবস্থা চালু করতে আমি সচেষ্ট হব। আমি আশাবাদ ব্যক্ত করি যে এই প্রচেষ্টায় আমি আপনাদের সকলকে আমার পাশে পাব। প্রিয় বিচারকবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, স্বাধীন বিচার বিভাগের অন্যতম শর্ত হচ্ছে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ। এই উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের অধীনে জেলা আদালতসমূহের জন্য সরকারকে স্বতন্ত্র বাজেট বরাদ্দ করতে হবে। সুপ্রিম কোর্টে বিচার বিভাগের উন্নয়ন ও পরিচালন বাবদ যে বাজেট চাইবে সরকারকে তা প্রদান করতে হবে। মাজদার হোসেন মামলায় প্রদত্ত 12 দফা নির্দেশনার মধ্যে 6 নম্বর দফায় জুডিশিয়াল পে কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সেই নির্দেশনার আলোকে ইতিমধ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিধিমালা 2007 প্রণীত হয়েছে। উক্ত বিধিমালার 4(3) বিধিতে উল্লেখ করা হয়েছে যে পে কমিশন প্রতি 5 বছর অন্তর দেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থা ও অন্য সার্ভিসের বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে সার্ভিসের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়ন এবং উভয় সরকারের নিকট পেশ করবে। দুঃখজনক হলেও সত্য যে মাজদার হোসেন মামলার নির্দেশনার আলোকে এই পর্যন্ত মাত্র 2 বার জুডিশিয়াল সার্ভিস পে কমিশন গঠিত হয়েছিল। আরও দুঃখজনক বিষয় হচ্ছে উভয় পে কমিশনের প্রতিবেদনে মাজদার হোসেন মামলার 6 নম্বর দফার নির্দেশনার শেষ লাইন, "The pay etc. of the judicial service shall follow the recommendations of the commission" উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে যে কমিশনের সুপারিশ বাস্তবায়নের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। অথচ এরপরেও কমিশনের সুপারিশ সরকার পুরোপুরিভাবে বাস্তবায়ন করেনি। যেমন দ্বিতীয় পে কমিশনের প্রতিবেদনের 7.1 অনুচ্ছেদে জুডিশিয়াল সার্ভিসের সকল পর্যায়ের সদস্যদের মাসিক মূল বেতনের 30% সমপরিমাণে হার জুডিশিয়াল ভাতা প্রদান করার সুপারিশ করা হয়েছিল। 2016 সালের বেতন ভাতা দিয়ে আদেশে সরকার 30% জুডিশিয়াল ভাতার বিধান রেখেছে, তবে সেটা 2009 সালের স্কেলের উপর। যা পে কমিশনের সুপারিশের সুস্পষ্ট লঙ্ঘন। এই অসামঞ্জস্যতা ও বৈষম্য দূর করতে হবে। সুধীবৃন্দ, বিচার বিভাগের অর্থপূর্ণ স্বাধীনতার জন্য আদালত ও বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারী এবং সহায়ক কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃজনে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ স্বাধীনতা থাকা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে সরকার তথা জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় সম্পৃক্ততার যৌক্তিক কারণেই থাকবে, তবে তারা কেউ পদ সৃজনে অযৌক্তিক আপত্তি প্রদান করতে পারবে না। এই বিষয়ে উল্লেখ্য যে ইতিপূর্বে আইন মন্ত্রণালয় থেকে বিচারকের পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হলেও উক্ত মন্ত্রণালয়সমূহ বিভিন্নভাবে আদালত ও পদ সৃষ্টির কাজে অযৌক্তিক বাধা প্রদান করেছে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অন্যদিকে আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারী নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন তাদের নিয়োগ প্রদান করা হয়, সেই জন্য প্রচলিত আইন ও বিধি সংশোধনের উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। তাদের ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।
এ বিষয়ে মাননীয় আইন উপদেষ্টা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে আমি আশাবাদী। সুধীমণ্ডলী, বিচারকগণ যে গুরু দায়িত্ব পালন করেন তার রাষ্ট্রের কাঠামোর ভিত্তি মজবুত করতে সহায়তা করে। দ্যাট ইজ আ ট্রুইজম। আমাদের বুঝতে হবে যে একজন সহকারী জজের আদেশও প্রজাতন্ত্রের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী মানতে বাধ্য, কেননা বিচারকগণ রাষ্ট্রের সার্বভৌম বিচারিক ক্ষমতার প্রয়োগ করে থাকেন। মাজদার হোসেন মামলার রায়ে তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল আমাদের দেশে অধস্তন আদালতের বিচারকদের মর্যাদা ও তাদের পেশাগত অবস্থান স্পষ্ট করে তুলে ধরার জন্য ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়ের অবতারণা করেন এভাবে, আমি পড়ছি। The status given to them under our constitution is not very different from that given by the Indian constitution to the Indian subordinate judiciary, and it will be profitable to quote a passage from a decision of the Indian Supreme Court in All India Judges Association and others versus Union of India and others, as follows. The judicial service is not service in the sense of employment. The judges are not employees. As members of the judiciary, they exercise the sovereign judicial power of the state. They are holders of public offices in the same way as the members of the Council of Ministers and the members of the legislature. When it is said that in a democracy such as ours, the executive, the legislature, and the judiciary constitute the three pillars of the state, what is intended to be conveyed is that three essential functions of the state are entrusted to the three organs of the state, and each one of them in turn represents the authority of the state. However, those who exercise the state power are the ministers, the legislators, and the judges, and not the members of the staff who implement or assist in implementing their decisions. The Council of Ministers or the political executive is different from the secretarial staff or the administrative executive which carries out the decisions of the political executive. Similarly, the legislators are different from the legislative staff. So also the judges from the judicial staff. The parity is between the political executive, the legislators, and the judges, and not between the judges and the administrative executive. The judges, at whatever level they may be, represent the state and its authority, unlike the administrative executive or the members of the other services. The members of the other services, therefore, cannot be placed on a par with the members of the judiciary, either constitutionally or functionally. Therefore, while determining the service condition of the members of judiciary, a distinction can be made between them and the members of the other services. এই কথাগুলো যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য সমভাবে প্রযোজ্য। তাই বিচারকগণকে যদি প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীর তুলনায় যথাযথ মর্যাদা ও সুযোগ সুবিধা না দেয়া হয়, তা এক ধরনের বৈষম্য তৈরি করে। বর্তমানে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার নিম্নে কোনো বিচারকের জন্য পৃথক গাড়ি নেই, এমনকি উক্ত পদের সকল বিচারকের জন্য গাড়ি বরাদ্দ নেই। উপজেলা পর্যায়ে অবস্থিত চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরো শোচনীয়। তাদের সরকারি বাহন, বাসস্থান, নিরাপত্তা কোনোটিই নেই। মাঠ পর্যায়ে বিচার বিভাগের কার্যকর পৃথকীকরণ নিশ্চিতকল্পে বিচারকগণের পৃথক আবাসন, পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এবং আমি এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধান করার জন্য মাননীয় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন বর্তমানে অনেক জেলায় বিচারকদের চেম্বার ও এজলাস শেয়ার করতে হয়, ফলে বিচারিক কর্ম ঘণ্টার পূর্ণ ব্যবহার করতে না পারায় নিষ্পত্তির সংখ্যা কমে যায়। তাই বিচারকদের বিদ্যমান এজলাস ও চেম্বার সংকট নিরসনে যেসব জেলায় এখনো সিজিএম বিল্ডিং নির্মাণ করা হয়নি, সেসব জেলায় দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান, মেট্রোপলিটন এলাকায় পৃথক সিএমএম ও মহানগর দায়রা জজ আদালত ভবন নির্মাণ এবং উপজেলা পর্যায়ে চৌকি আদালতের ভবন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় বিচারকবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, মামলা জট বিচার বিভাগের একটি বড় সমস্যা হিসেবে সব আমলেই চিহ্নিত হয়ে এসেছে। বর্তমানে সারা দেশে প্রায় 42 লাখ মামলা বিচার নিষ্পত্তির জন্য অপেক্ষমান আছে। মামলা জট নিয়ে সুধী মহলে অনেক ক্ষোভ রয়েছে, তবে এটি মুদ্রার একটি পিঠ। মুদ্রার অন্য পিঠটা কখনো খুব বেশি আলোচনায় আসে না। মুদ্রার অন্য পিঠে আছে স্বল্প সংখ্যক লোকবল, এজলাস সংকট তথা অবকাঠামোগত অসুবিধা সহ বিভিন্ন প্রতিকূলতা। কিন্তু এর মধ্যেও মাত্র 2000 বিচারক কর্তৃক এক বছর গড়ে 10 লাখের বেশি মামলা নিষ্পত্তি হচ্ছে। এই সংখ্যা প্রমাণ করে মামলা জটের কারণ বিচার বিভাগ বা বিচারকগণ নন, বরং মামলা জটের অন্যতম কারণ হচ্ছে মামলার তুলনায় বিচারকের সংখ্যার অপ্রতুলতা। বর্তমান বাস্তবতায় বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। এছাড়া বর্তমানে যে প্র্যাকটিস রয়েছে যে একজন বিচারক একই সাথে একাধিক কোর্ট এবং ট্রাইব্যুনালের দায়িত্বে থাকেন, তা বিলোপ করে একজন বিচারককে একটি কোর্টের দায়িত্ব প্রদান করতে হবে। এই জন্য আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এছাড়া দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপন করা প্রয়োজন। যুগ্ম জেলা জজ হতে জেলা জজ পর্যন্ত আদালতে এই সংস্কার আনতে হবে। এসব কিছুর জন্য সিভিল কোর্টস অ্যাক্ট পরিবর্তন আনা যায় এবং আনতে হবে। সংস্কার প্রক্রিয়ার শুরুতে এখন অধ্যাদেশ জারির মাধ্যমে এটা করা সম্ভব বলে আমি মনে করি। এসব বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করছি। এসব সংস্কারের পাশাপাশি সহকারী জজ ও সিনিয়র সহকারী জজদের জন্য দ্রুত স্টেনোটাইপিস্ট ও স্টেনোগ্রাফার পদে দক্ষ জনবল নিয়োগ এবং যে সকল যুগ্ম জেলা ও দায়রা জজ কোর্টে স্টাফ স্টেনোটাইপিস্ট ও স্টেনোগ্রাফার নেই, সেই সকল কোর্টে দ্রুত জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগে গ্রহণের নিমিত্ত আমি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। শুধু মণ্ডলী, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাসের কারণ। বিচার ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীদের সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার না আসতে হয়। তবে এই বিষয়টি বিচারকের একার উপর নির্ভর করে না। এজন্য বারের সহযোগিতা একান্ত কাম্য। আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে হবে।
একটি সমৃদ্ধ বিচার ব্যবস্থা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। এক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখানে বার কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল উপস্থিত আছেন। আমি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি। অন্যদিকে ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে, পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে, কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়। এর পাশাপাশি আরেকটি বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিচার কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার বিচারের গতি ও মানকে অনেক উন্নত করতে পারে। সরকারের অন্যান্য অনেক বিভাগে ইতিমধ্যে দাপ্তরিক কাজকর্ম ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। এক্ষেত্রে বিচার বিভাগের পিছিয়ে থাকা সমীচীন নয়। বিচার বিভাগকে ডিজিটাইজ করার জন্য দ্রুত ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা সেই 2015 সাল হতে ই-জুডিশিয়ারি প্রকল্পের কথা শুনে আসছি, কিন্তু এই বিষয়ে নিয়মিত বিরতিতে কিছু আমলাতান্ত্রিক আশ্বাস প্রদান ব্যতি রেখে ই-জুডিশিয়ারি বাস্তবায়নে কোনো আন্তরিক প্রচেষ্টা বা কার্যকর উদ্যোগ কখনোই দৃশ্যমান হয়নি। 2024 সালের জুন মাসের মধ্যে দেশের 1,500 এজলাসকে ডিজিটাল এজলাসে রূপান্তরিত করার কথা ছিল। আজ অবধি তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে সাক্ষ্য আইন সংশোধনের পরে বর্তমানে অডিও ভিজুয়াল সাক্ষ্য গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই, কিন্তু ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়িত না হওয়ার কারণে দেশের বিচার ব্যবস্থায় ভার্চুয়াল পদ্ধতির প্রয়োগ ঘটানো সম্ভব হচ্ছে না। তাই এই বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি। সুধীবৃন্দ, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর পদ্ধতি প্রয়োগের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে 2003 সালে দেওয়ানি কার্যবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছিল। এছাড়া সারা দেশে লিগ্যাল এইড অফিসারগণ প্রি কেস ও পোস্ট কেস মিডিয়েশনের মাধ্যমে অনেক বিরোধ নিষ্পত্তি করেছেন। এছাড়া লিগ্যাল এইড অফিসারগণের কার্যক্রমকে বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য করার বিধান করা হয়েছে। জেলা আদালতের ন্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টেও লিগ্যাল এইড অফিস রয়েছে, কিন্তু জেলা আদালতের উপর হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান এখতিয়ার থাকলেও লিগ্যাল এইড অফিসসমূহের উপর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের বা হাইকোর্টের কার্যকর কোনো তত্ত্বাবধান নেই। লিগ্যাল এইড অফিসসমূহকে সুপ্রিম কোর্টের আওতাধীন করে প্রয়োজনীয় আইনি সংশোধনী আনা হলে লিগ্যাল এইড কার্যক্রম আরও গতিশীলতা পাবে বলে আমার বিশ্বাস। সম্প্রতি দেশে আদালত সমূহে উপস্থিত আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকার বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে এই বিষয়ে আমি একটি সার্কুলার জারি করার নির্দেশ প্রদান করি। উক্ত সার্কুলারে আদালতে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা 2014 অনুসারে এতদিন কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক অসঙ্গতিকে বিবেচনা করে, অর্থাৎ মিনস টেস্ট প্রয়োগের মাধ্যমে দরিদ্র ব্যক্তির অনুকূলে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী নিযুক্ত করা হতো। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের উক্ত সার্কুলার আদালতে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী নিযুক্তির ক্ষেত্রে মিনস টেস্টের পাশাপাশি ক্যাপাসিটি টেস্ট প্রয়োগের নির্দেশনা প্রদান করা হয়। সুপ্রিম কোর্টের উক্ত সার্কুলারের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা হতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিশেষ কোনো পরিস্থিতির কারণে কোনো আসামি আইনজীবী নিযুক্ত করতে না পারলে
দেশের লিগ্যাল এইড অফিস সমূহকে প্যানেল আইনজীবী নিয়োগের নির্দেশ প্রদান করেছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বিচারকবৃন্দ, মেরিটোক্রেসি বিচার বিভাগের বুনিয়াদ এবং সেই সূত্রে বিচার কাজের সাথে রয়েছে জ্ঞানের নিবিড় সম্পর্ক। তাই বিচারকদের সামনে সবসময় উচ্চতর প্রশিক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ অবারিত থাকা উচিত। নিয়োগের সাথে সাথে কমপক্ষে 6 মাস বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্মরত অন্যান্য বিচারকদের জন্য প্রতি 2 বছর কমপক্ষে একবার রিফ্রেশার কোর্স আয়োজন করা, নতুন কোনো আইন ও উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রয়োগের পূর্বে সেমিনার, ওয়ার্কশপ আয়োজন এবং দেশে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করাও অপরিহার্য। এসব বিষয়ে আমি সব সময় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে এসেছি এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি। এছাড়াও দেশের অভ্যন্তরে কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলমান আছে। সরকারের কাছ থেকে বাজেট পাওয়ার সাপেক্ষে প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বিচারকদেরও উচ্চশিক্ষার্থী বিদেশে প্রেরণের জন্য প্রধান বিচারপতির ফেলোশিপ চালু ইচ্ছা আমার রয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যে ট্যালেন্ট পুল ও মেরিটোক্রেসির সূচনা ঘটেছে, এই ফেলোশিপ হবে তারই স্বীকৃতি স্বরূপ। প্রিয় বিচারকবৃন্দ ও উপস্থিত সুধীমণ্ডলী, এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছি। আমাদের মনে রাখতে হবে, ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে। এমনকি আদালতের একজন সহায়ক কর্মচারী কিংবা আইনজীবী সহকারীও যদি দুর্নীতি করেন, সাধারণ জনগণ সাদা চোখে সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবেই গণ্য করে। তাই বিচারাঙ্গনে হতে যে কোনো প্রকার দুর্নীতি বিলোপ করতে হবে। যদি দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রতিষ্ঠান প্রধান তথা জেলা জজ কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত বিচারক ব্যর্থ হন, তবে সেটিকে তার পেশাগত অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। দুর্নীতিগ্রস্ত অফিসার বা কর্মচারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া আমাদের উচ্চ আদালত সম্পর্কে বিভিন্ন ধরনের অনিয়ম এর অভিযোগ পাওয়া যায়। অনেক সময় সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখা, ডিসপ্যাচ শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে আমি সুপ্রিম কোর্টের উন্নত সেবা প্রদান ও অনিয়ম দূরীকরণে 12 দফা নির্দেশনা প্রদান করেছি, যার বাস্তবায়ন অত্যন্ত কঠোরভাবে মনিটর করা হবে। সুধীবৃন্দ, বিচার বিভাগের উপর জনগণের আস্থা দৃঢ়করণ সহ আমাদের দেশের সকল পর্যায়ের বিচারকগণের পেশাগত কাজে সর্বোচ্চ উৎকর্ষতা নিশ্চিতকরণে দ্য ব্যাঙ্গালোর প্রিন্সিপালস অব জুডিশিয়াল কন্ডাক্ট এ বৃদ্ধিত সকল ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপালস এর বাস্তবায়ন আমরা নিশ্চিত করতে চাই। আমাদের মনে রাখতে হবে, এই বিষয়গুলো একান্ত ব্যক্তিগত পর্যায় থেকে বাস্তবায়িত হতে হতে এক পর্যায়ে সামষ্টিক প্র্যাকটিসে পরিণত হয়।
সদ্য প্রকাশিত এক নিবন্ধে ব্যাঙ্গালোর প্রিন্সিপালসের সারমর্ম আমি এইভাবে তুলে ধরেছি, যেটা আমি ইংরেজিতে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। And the extract goes like this. The Bangalore Principles addressed to the judiciary aim at securing three primary objectives. One, providing a framework for ethical judicial conduct. Two, assisting the executive, the legislature, lawyers, and the public in better understanding and aiding the judiciary. And three, ensuring judges' accountability to independent and impartial institutions. Predicated on these objectives, the core values of the judiciary being independence, impartiality, integrity, propriety, equality, and competence and diligence emerge as the six core Bangalore principles supplemented by extensive implementation mechanisms. আমাদের মনে রাখতে হবে, জনগণের করের টাকায় রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে কোনো নির্দিষ্ট আইডিওলজি দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে আইন অনুসারে জনগণের নিজেদের মধ্যকার বিরোধ এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসা করা অথবা রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার স্বার্থে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীকে শাস্তি প্রদান করা। বিচারিক এই প্রক্রিয়ায় বিচারক দেশের প্রচলিত আইন ও শুধুমাত্র নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। কোনো প্রলোভন বা পেশি শক্তির কাছে বিচারকের কোনো মাথা নত করতে পারেন না। এটাই যে সর্বজন স্বীকৃত বিচার বিভাগের কর্মের মানদণ্ড, তা ইউএন বেসিক প্রিন্সিপলস অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি দ্বারা প্রদত্ত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সংজ্ঞা থেকে পরিষ্কার হয়ে যায়। সেই সংজ্ঞা বলা হয়েছে যে, and I'm reading this in its English original text, and this is the most comprehensive definition of judicial independence that is now in currency on the global plane. And it reads like this: the judiciary shall decide matters before them impartially on the basis of facts and in accordance with the law, without any restrictions, improper influences, inducements, pressures, threats, or interferences, direct or indirect, from any quarter or for any reason. অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কার সাধনের নিমিত্ত আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করেছে। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি আশাবাদ ব্যক্ত করি উক্ত কমিশন আমার ঘোষিত রোডম্যাপ পর্যালোচনাপূর্বক বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এই ক্ষেত্রে আমাদেরকে সমষ্টিগতভাবে একটি প্ল্যান অফ অ্যাকশন হাতে নিতে হবে, যেখানে উপরে উল্লিখিত জাতিসংঘ ও বিশিষ্টভাবে তৈরি করা মানদণ্ড ছাড়াও অন্যান্য নীতিমালা পর্যালোচনা করতে হবে, যার মধ্যে দ্য কমনওয়েলথ ল্যাটিমার হাউস প্রিন্সিপলস অন দ্য 3 ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট 2003 এবং the 1998 Latimer House Guidelines for the Commonwealth on Parliamentary Supremacy and Judicial Independence অন্যতম। উপসংহারে প্রধান বিচারপতি মুস্তফা কামালের এক উদ্ধৃতি করে বলতে হয় যে, and this is again in English, so I'm reading that out in English, the Supreme Court and the subordinate courts are the repository of the judicial power of the state. Functionally and structurally, judicial service stands
on a different level from the civil administrative executive services of the Republic. The judiciary is an independent arm of the Republic, which sits on judgment over parliamentary, executive, and quasi-judicial actions, decisions, and orders. আর এই বিষয়ে আমার নিজস্ব একটা কশনারি নোট বা সতর্ক বার্তায় এই যে আবার আমাকে ইংরেজিতে পড়তে হচ্ছে, the state's compulsion within a constitutional framework as ours is to ensure elasticity in inter-organ linkages and to ensure that a loan or a soul or a single organ does not unduly and disproportionately benefit from an imbalance of power, causing such tenuous but essential linkages between the three organs of the state to irreparably snap. এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। মাননীয় আইন উপদেষ্টা মহোদয় এত ব্যস্ততা সত্ত্বেও এই ছুটির দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি মহোদয়গণ তাদের অবকাশকালীন ছুটির মধ্যে নিজস্ব কাজ বাদ দিয়ে আজকের এই অভিভাষণে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিচার বিভাগ সংস্কার কমিশনের মাননীয় চেয়ারম্যান, ওনার উপস্থিতি আজকের অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছে, আমাদের করেছে অনুপ্রাণিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা কর্মচারীবৃন্দ দিনরাত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আই এম deeply honored and grateful, very grateful. জেলা আদালত সময়ে কর্মরত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে অনেক কষ্ট স্বীকার করে আজ এখানে সমবেত হয়েছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই।